তো গত ক্লাসে আমরা ওভারঅল যে স্ট্রাকচার যে কোনো প্রেজেন্টেশনের কন্টেন্ট ওয়াইজ আমার তোমাদের একটু মাইন্ডফুলি এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে কন্টেন্ট ওয়াইজ বলতে আমরা কি বোঝাচ্ছি। প্রেজেন্টেশনটা কি শুধুই স্লাইড না, এর সাথে আছে তোমার বডি মুভমেন্ট, তোমার ভয়েসের ব্যবহার, তোমার ফেশিয়াল এক্সপ্রেশন, আই অ্যান্ড অল দোজ থিংস, এবং তোমার সময়ের ইফেক্টিভ ব্যবহার বা তুমি কিভাবে কথা বলছো, কথা বলার টোনটা কি, তোমার মুখমণ্ডল কি বলছে, স্মাইলিং ফেস অর ইউ আর বিং আ বিট রুড, এই ব্যাপারগুলো সমস্ত কিছু প্রেজেন্টেশনকে ইনফ্লুয়েন্স করে। সেই কনটেক্সটে আমরা একটা ওভারঅল স্ট্রাকচার নিয়ে কথা বলে এসেছি। আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ইফেক্টিভ ওপেনিং এবং প্রেজেন্টিং নিয়ে কথা বলবো। বেসিক্যালি ওপেনিং মানে হচ্ছে যে তুমি যখন তোমার প্রেজেন্টেশন শুরু করছো, তাহলে এটার মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে যে ইউ হ্যাভ টু introduce yourself, you have to let the audience know what is coming their way, আর কি কি নিয়ে তুমি কথা বলতে যাচ্ছ, এবং তাদেরকে তুমি মেন্টালি প্রিপেয়ার করবা এবং তাদেরকে তুমি বলবা যে বেসিক্যালি এই সব ব্যাপার নিয়ে কথা বলবো এবং এটাতে তোমাদের এই লাভ হবে, আপনাদের এই লাভ হবে। আর ক্লোজিং এর ব্যাপারটা কি? ক্লোজিং হচ্ছে বেসিক্যালি তুমি যা বলেছো সেইটার একটা রিভিউ, রিভিউটা খুব ছোট্ট রিভিউ, মানে ব্যাপারটা এরকম না যে আমরা রিক্যাপ আর ক্লোজিং দুটো কিন্তু এক জিনিস না। রিক্যাপ কথাটা বুঝি আমরা সামারি অফ হোয়াটএভার ইউ কন্টেন্ট ইউ হ্যাভ ডেলিভার্ড, হ্যাঁ, কিন্তু এটা রিক্যাপটাই হবে আরো কনডেন্সড ফর্মে, একটু কি বলবো এটাকে ক্রপড আপ ফর্মে, হ্যাঁ, এবং সেই ব্যাপারটাকে যদি তুমি একটা তোমার সমস্ত টুলসগুলো ব্যবহার করে, সমস্ত টুলসগুলো মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস, ফেশিয়াল এক্সপ্রেশন এবং তোমার একই সাথে তোমার স্লাইড, এগুলো ব্যবহার করে যদি তুমি একটা লাস্ট একটা কমপ্লিট ফিনিশিং এর ভিতরে যেতে পারো, দেন ইট ইজ এ সাকসেসফুল ক্লোজিং, সাকসেসফুল এন্ডিং। আচ্ছা, এখানে ওই যে আমি গতকাল যে কথাটা বলেছিলাম যে স্ট্রাকচারটা কিভাবে দাঁড়ায়, প্রথম আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি, মানে জাস্ট আমাদের যে ইফেক্টিভ ওপেনিং এবং ক্লোজিং এর কনটেক্সটে যদি আমরা চিন্তা করি যে 10% হচ্ছে তোমার প্রেজেন্টেশন, না 10% হচ্ছে তোমার ওপেনিং, 10% ক্লোজিং, আর 80% হচ্ছে এটার কনটেক্সট। তবে তুমি 5% বাড়াতে পারো ওপেনিংয়ে, তাহলে এটা 50% হবে যদি তুমি ব্যাপারটাকে আর একটু ডিটেল আর একটু আকর্ষণীয় করতে চাও। তাহলে তোমার ওপেনিংয়ে কী কী জিনিস থাকা উচিত এবং কী কী কাজ তোমার করা উচিত, সেগুলো হচ্ছে ইউ হ্যাভ টু রিয়েলি ড্র দি অ্যাটেনশন অফ দি অডিয়েন্স। অডিয়েন্স কেন তোমার কথাগুলো শুনবে সেটা তোমার এনশিওর করতে হবে, প্লাস তোমার টপিকটা কি, তুমি কী নিয়ে কথা বলতে যাচ্ছ সেটা তুমি বলবে। তারপরে তুমি যেটা বলবে ইউ হ্যাভ টু এস্টাবলিশ ইউর ক্রেডিবিলিটি অ্যান্ড গুড উইল। ক্রেডিবিলিটি মানে সৃজনশীলতার চেয়ে বড় জিনিস হচ্ছে সক্ষমতা, বা ওটাও ক্লোজার আস্থা তৈরি করা। যে একজন প্রেজেন্টার তার কথা শোনা যায়, তার কথা আমি বিশ্বাস করতে পারি, বা তার জন্য আমার সময় নষ্ট ঠিক না, আমি বলছি সময়ে আমার যে কিছু সময় যাচ্ছে, মানে একজন অডিয়েন্সের মেম্বার এভাবে চিন্তা করবে যে আমার সময়টা যাচ্ছে, দ্যাট ইজ ওয়ার্থ ইট, এটা আসলে আমার কাজে লাগবে। আরেকটা হচ্ছে তুমি কি নিয়ে কথা বলবে সেইটাই একটা সিকোয়েন্সিয়ালি, এবং সবচেয়ে কঠিন ব্যাপারটা যেটা হচ্ছে যে এই এতগুলো জিনিস তোমাকে খুব কম সময়ের মধ্যে করতে হবে। মনে করো তোমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে, তাহলে তোমার প্রেজেন্টেশনে রাফলি 1.5 মিনিট, 1.5 মিনিট এইগুলো তুমি কীভাবে করবে?
সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি স্কিলড। কিন্তু আমরা নর্মালি দেখি যে প্রেজেন্টেশনগুলো 15 থেকে 20 মিনিটস এরকম হয়। সেই হিসাবে ইউ হ্যাভ এনাফ টাইম টু ওয়ার্ক অন দিস, মানে এইগুলো নিয়ে কথা বলার যথেষ্ট সময় আছে। আচ্ছা, ফিনেস কথাটা কি আগে শুনেছ? ফিনেস, ফাইননেস তুমি বলে মনে রাখতে পারো। ফাইননেস মানে কোনো কিছু যে ফাইন সেটা আর কি। ফিনেস মানে আর কিছুই না, যে কোনো কিছু স্মার্ট, কোনো কিছু সুন্দর, দেখতে ভালো, এরকম একটা ব্যাপার নিয়ে আসা, একটা স্কিলফুল, একটা এফিশিয়েন্ট, এরকম একটা জিনিস নিয়ে আসা। তাহলে তোমার ওপেনিংটা এরকম একটা স্কিলফুল ওপেনিং কখন হবে? যখন তুমি এই কাজগুলো করবে। তাহলে প্রথমেই তুমি এরকম করতে পারো, শেয়ারিং এ কম্পেলিং কোটেশন অর স্টোরি। আমরা কি দেখি যে কোনো ডিবেটে, যে প্রথমেই আমি আজকে অমুক নিয়ে ডিবেট করবো এবার না বলে একটা কম্পেলিং সিনারিও দেওয়া হয়। কম্পেলিং মানে হচ্ছে যেটা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে, এরকম একটা সিনারিও দেওয়া হয় এবং সেইটার পর থেকে হ্যাঁ আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলব। তো এই ব্যাপারটাই হচ্ছে কোটেশন অথবা স্টোরি নিয়ে কাজ করা। পোজিং এ কোয়েশ্চেন, মনে করো তুমি অডিয়েন্সের সাথে আরো বেশি ইন্টারেক্টিভ হতে চাও, তখন তুমি বলে যে এই হচ্ছে সিনারিও, এই অবস্থা আপনি কি করছেন, বা এখানে আমাদের কি করা উচিত হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এগুলো যে প্রত্যেকটাই ধাপে ধাপে আসবে এমন কিছু না, কিন্তু এগুলো হচ্ছে মানে এগুলো তুমি ব্যবহার করতে পারো। রিলেটিং আনইউজুয়াল ইনফরমেশন, আনইউজুয়াল ওই কনটেক্সটে যে ইনফরমেশনগুলো সচরাচর আমরা পাই না, সচরাচর জানা যায় না, এরকম ইনফরমেশন যখন আমি বলছি, তখন যেমন আমি মনে করো টেকনোলজি কোম্পানিগুলোর মনোপলি নিয়ে কথা বলছি, মনে করো, ঠিক আছে, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, তারপরে এরা কি করেছে? আচ্ছা, ইনস্টাগ্রাম কার চাইল্ড কোম্পানি? হ্যাঁ, তাহলে ওরা কি কাজ করেছে গত 2 দিনে, যেটা আমরা বেশিরভাগই জানি না, কারণ এটা মেইন স্ট্রিম মিডিয়ায় আসেনি। তারা কলাম্বিয়া ইউনিভার্সিটি, নিউ ইয়র্কের এবং আমেরিকার ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, কলাম্বিয়া এবং হার্ভার্ডের যারা প্যালেস্টাইনকে সাপোর্ট করতে যে ছেলে মেয়েদের গ্রুপ, ইনস্টাগ্রামে সেই গ্রুপটাকে মুছে দেওয়া হয়েছে, পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে, উইদাউট শোয়িং এনি রিজন। আচ্ছা, এই যে এইটা আমি করলাম, দিস ইজ দ্য আননোন ফ্যাক্ট, তাই না? এইটা যে তখন তুমি, আমি মনে করো আমার শুরু করলাম যে হ্যাঁ, এটা আমাদেরকে দেখায় যে পাবলিক স্ফেয়ার বা গণপরিসর, যেখানে সমস্ত কিছু নিয়ে আমরা মনে করি পাবলিকের যে ইন্টারাকশন হয়, সেই ইন্টারাকশনের জায়গাগুলোতে এই কোম্পানিগুলো তাদের মনোপলি খাটাচ্ছে। আমরা কি করব আর না করব পাবলিক এইসব ফোরামে, সেই ব্যাপারগুলোর উপরে তারা মনোপলি খাটাচ্ছে। সো এইভাবে একটা তুমি ইন্ট্রোডাকশন দিয়ে একটা টপিক শুরু করতে পারো। আচ্ছা, ইউজিং হিউমার, যে কোনো একটা কৌতুক বা একটা কিছু মজার একটা ব্যাপার নিয়ে কথা বলতে। তারপরে রেফারিং টু দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য অকেশন, অডিয়েন্সকে কানেক্ট করা, এটা হচ্ছে অডিয়েন্সকে ইনক্লুড করে নিয়ে আসা। অডিয়েন্স যাতে কখনোই মনে না করে যে দ্য প্রেজেন্টার ইজ নট রিয়েলি কেয়ারিং ফর মি, এটা যেন কখনোই মনে না করে। আচ্ছা, তাহলে কি হবে? এই যে জিনিসগুলো, এই এলিমেন্টগুলোকে তুমি যখন ডেলিভারি দেবে, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি, আমরা ফিনেসের কথা বলছি। তার মানে কি, এগুলো ফিনেস বলতেই এটা বোঝায় যে একটা চমৎকার ফর্মে থাকবে। এই চমৎকার ফর্মে থাকার জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট ওভার অ্যান্ড ওভার এগেইন, মানে যতক্ষণ পর্যন্ত এটা পারফেক্ট শেপে না আসে। তারপরে আরেকটা কি ব্যাপার, যে অডিয়েন্সের অ্যাটেনশন পাওয়ার জন্য, তুমি মনে করো তুমি স্টেজে উঠছো অথবা রুমে ঢুকছো, অডিয়েন্স তখন কথা বলছে, নিজেদের মধ্যে আলাপ করছে। সো ইউ শুড নট স্টার্ট রাইট দেন এন্ড দেয়ার, ইউ হ্যাভ টু ওয়েট, লেট দেম সেটেল ডাউন। যে ঠিক আছে, তুমি সে দাঁড়ালে, তারা দেন দেই, মানে নর্মালি ভদ্র অডিয়েন্স হলে যেটা হয় যে তারা চুপ করবে এবং তোমার কথা দিকে, তোমার দিকে তাকাবে। দ্যাটস দ্য সাইন ইউ স্টার্ট টকিং। আর
অথবা অন্য একটা সময় তুমি যেটা করতে পারো যারা অতটা খেয়াল করছে না, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, এরকম একটা কিছু বলে যে I know you guys are busy but I'm not going to bother you that much, just let me deliver my presentation and I would like to get your fullest attention. এরকম ভাবে একটু প্যারিং মানে একটু প্যাম্পারিং একটু করে তুমি তাদেরকে তোমার মানে তারা বাধ্য হলো চুপ করতে এবং তোমার কথা শুনতে। তো আরেকটা জিনিস কি, যখন তুমি কথা বলছো তখন আমার মনে হয় আমরা একটু পরে করি। আচ্ছা শিওর। মানে ইসের সামনে করতে হবে উইথ এ স্লাইড, নট নেসেসারি, কিন্তু আমি যেন তোমার মুভমেন্টটা দেখতে পাই, মানে একজন প্রেজেন্টার হিসেবে তোমার যে মুভমেন্ট সেটা লাগবে, মানে এটা তুমি যেখানে করো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আচ্ছা, এবং কি হচ্ছে তাহলে এই যে প্রথম লাস্ট যে বুলেট পয়েন্টটা সেটা কি বলছে, ইউ হ্যাভ টু রিয়েলি এস্টাবলিশ rapport with the audience, সেটা কিভাবে, you have to establish eye contact, smile, এবং মানে তার মানে কি এটা হচ্ছে তোমার অডিয়েন্সকে প্রিপেয়ার করা যে you are supposed to listen to me। এই যে ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে কিন্তু, এক্সকিউজ মি, আমার ক্লাসে তো ডিস্ট্রাকশন হচ্ছে না, বুঝলাম, কিন্তু তুমি আমাকে আমার মেইন ফ্লোটাকে ডিস্ট্রাক্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই এখানে this is the demonstration of the obstacles a presenter may face। একই জিনিস করতে পারো তুমি যখন প্রেজেন্টার, someone comes in starts talking to the audience, that becomes a noise, ঠিক আছে? সো এই ব্যাপারগুলোকে একটু স্কিলফুলি হ্যান্ডেল করতে হবে। এখানে আমি পারি আমার টিচার হিসেবে আমার কি বলবো অথরিটারিয়ান পাওয়ার খাটাতে, চলে যাও এরকম বলে চলে, বাট অ্যাজ এ প্রেজেন্টার আই শুড বি নাইস। ওকে, বারবারই উল্টো করতে, গ্রেট ইজ দ্য আর্ট অফ বিগিনিং। একজন আমেরিকান পোয়েট লংফেলো, তার লাস্ট নেম ফার্স্ট নেমের কিছু অংশ অনেক হয়ে গেছে, বাট গ্রেটার দ্য আর্ট অফ এন্ডিং। তার মানে কি তুমি প্রথমটা তোমার শুরুটা খুব চমৎকার হতে পারে, কিন্তু তার চেয়ে বড় চমৎকার হবে যদি তুমি সুন্দরভাবে শেষ করতে পারো, এটাই মিন করেছে। তার মানে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি যে মেসেজটা দিয়েছো এটা কতখানি লিঙ্গার করবে, লিঙ্গার করা মানে হচ্ছে তোমার অডিয়েন্সের মাইন্ডে কতক্ষণ থাকবে, সেটা ডিপেন্ড করছে তোমার এন্ডিং কত চমৎকার, ঠিক আছে, তোমার ক্লোজিংটা কত চমৎকার। এবং এটা তোমার একটা লাস্ট চান্স তোমার অডিয়েন্সকে তোমার মেসেজটাকে তাদের মনে গেঁথে দেওয়া, এটা বলা। আর যেহেতু এটা একদম শেষে বলা হচ্ছে, তার মানে এটা তোমার অডিয়েন্সের মানে প্রথম তোমার যে ওপেনিং ছিল, ওপেনিংয়ের চেয়ে বেশি ভালো কাজ করবে, এটা বেশিক্ষণ তার মাথায় থাকবে। তাহলে এটার জন্য আমাদের মানে এটাকে আমি দায় সারা গোছে ছেড়ে দিতে পারি না, যেটা আমি তোমাদের প্রেজেন্টেশন দেখছি। মানে দায় সারা তুমি ইচ্ছা করে দায় সারা ছেড়ে দিচ্ছ সেটা না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওপেনিংয়ে তুমি একটা কেয়ার নিয়ে কথা বলছো একটা, কিন্তু প্রেজেন্টেশন হঠাৎ করে থেমে যাচ্ছে। That's all I have to say. Just a single sentence দিয়ে তুমি শেষ করে দিচ্ছ না, you are supposed to recap with a short recap, যে এতক্ষণ আমরা, this brings us to the end of my presentation and we have been talking about this and this, such and such topics. Now I would like to welcome your questions if you have any. If I believe you can finish it. এটা হচ্ছে তোমার ক্লোজিং এর, এবং এটার জন্য কিছু থাকে, কি বলে এটাকে, কিছু ফ্রেজের ব্যাপার আছে। ফ্রেজটা কিরকম, ইন কনক্লুশন অথবা মাই পারপাস হ্যাজ বিন,
মানে আমার এখানে উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়া, ঠিক আছে? সো এই ধরনের কিছু ফ্রেজ ব্যবহার করবে, অথবা লেট মি এন্ড বাই সেইং, এইগুলো যখন তুমি বলছো তোমার অডিয়েন্সের কাছে একটা ইঙ্গিত পৌঁছে যাচ্ছে যে হ্যাঁ এই প্রেজেন্টার তার প্রেজেন্টেশনের শেষের দিকে চলে আসছে। এবং এই ব্যাপারটা কি হচ্ছে যে তোমাকে তোমার ভাবভঙ্গি দেখেই তোমার অডিয়েন্স বুঝে যাবে যে ইয়েস উই আর কামিং টু আ কনক্লুশন, উই আর কামিং টু অ্যান এন্ড। এবং এখানে শুধু আমি যখন কথা বলছি কথাটাই কিন্তু যথেষ্ট না, সেখানে আরো কি আসবে? টোন, পেসিং, ইন্টোনেশন, গলার স্বর এবং গলার স্বরের ব্যবহার, এটাকে বলি আমরা ইন্টোনেশন, এবং রিদম, মানে এই পুরো সবগুলো একসাথে কাজ করবে টু গিভ দি মেসেজ টু দ্য অডিয়েন্স দ্যাট ইয়েস আই এম কামিং টু এ কনক্লুশন। আর তাহলে কি হবে যে এগুলো অবশ্যই একটু কাইন্ড অফ রিপিটেশন হয়ে গেছে, মানে এগুলো নিয়ে আমি আগেই কথা বলে ফেলেছি যে ইউ হ্যাভ টু সামারাইজ ইউর প্রেজেন্টেশন কনক্লুশন, এবং পুরো সেন্ট্রাল যে আইডিয়া, তোমার যে সেন্ট্রাল যে মেসেজটা, সেই মেসেজটাকে তুমি আরেকবার রিইনফোর্স করবে। রিইনফোর্স গত ক্লাসে বলেছিলাম, মনে আছে কিনা? রিইনফোর্স শক্তি বৃদ্ধি, মানে যা ছিল তার চেয়ে বেশি শক্তি। তুমি যে মেসেজটা দিয়েছো তোমার কনটেক্সটে, বডিতে, মানে তোমার টকের মাঝামাঝি সময়, ওই মেসেজটাই আবার পুনরায় হয়তো অন্য ওয়ার্ড ব্যবহার করে, অন্য ফ্রেজ ব্যবহার করে, অন্যভাবে তুমি বললে, কিন্তু এই মেসেজটা চলে গেল অডিয়েন্সের কাছে। আর এখানে আরেকটা কাজ একেবারেই করা যাবে না, যে ব্রিং ইন নিউ আইডিয়াস। তুমি শেষ করে ফেলছো, আবার নতুন কি? হ্যাঁ, এটা হতে পারে যে তুমি ভুলে গেছো, তখন তুমি কাইন্ড অফ আনতে পারো, বাট মোস্ট অফ দ্য টাইম ইউ আর নট সাপোজ টু ব্রিং এনি নিউ টপিক ওয়ান্স ইউ হ্যাভ ফিনিশড। যখন তোমার কনক্লুশন শেষ, তুমি কেন আবার আরেকটা নতুন জিনিস কেন আনতে? আচ্ছা, তো এইটা ছিল হলো আমাদের, আমরা এখানে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের ওপেনিং এবং ক্লোজিং কিভাবে করতে হবে। এখন যখন তোমার প্রেজেন্টেশন চলছে তখন তুমি অডিয়েন্সের সাথে কিভাবে অ্যাডাপ্ট করবে। অ্যাডাপ্ট করা মানে খাপ খাওয়ানো। হ্যাঁ, তুমি তোমার অডিয়েন্স যেই ভাইব নিয়ে চলছে, লাইভ কথাটা আমরা বুঝি না, যে তুমি বুঝতে পারছো, তুমি কিন্তু যখন প্রেজেন্টেশন দিচ্ছ তুমি তোমার অডিয়েন্সের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের নডিং, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন, এগুলো তুমি বুঝতে পারার কথা যে তোমার অডিয়েন্স কীভাবে তোমার প্রেজেন্টেশনটাকে অ্যাকসেপ্ট করেছে। তো যদি তুমি দেখো সায়েন্স আর নট রিয়েলি গুড, যে দেখা যাচ্ছে সবাই একটু মনে হচ্ছে বোর্ড, তখন এই অ্যাডাপ্টেশনের মাধ্যমে ইউ ক্যান গিভ ইট আ ট্রাই টু চেঞ্জ থিংস, যেটাকে আর একটু পজিটিভ দিকে নিয়ে যাই। কথা বলছি, মনে হয় আমার কথাগুলো খুব বেশি কঠিন হয়ে গেছে, বা আমি হয়তো খুব বেশি ইনফরমেশন দিয়ে দিয়েছি যেটা আমার অডিয়েন্স এটার সাথে তাল মেলাতে পারছে না। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফ্রেজেস, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ওয়ে অফ টকিং। এই ব্যাপারগুলো হচ্ছে অ্যাডাপ্টেশন। এবং এই অ্যাডাপ্টেশনের জন্য তোমার প্রস্তুতিটা আগেই নিতে হবে। কিভাবে? থ্রু অডিয়েন্স অ্যাসেসমেন্ট, যেটা আমরা মিড টার্মের আগে দেখে এসেছি, না সরি মিড টার্মের ঠিক ইমিডিয়েট পরের যে টপিকটা। অডিয়েন্সের অ্যাসেসমেন্টটা কি? তুমি অডিয়েন্সের বিভিন্ন অ্যাট্রিবিউট, অডিয়েন্সের এইজ কত, তাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড কি, তাদের এডুকেশনাল লেভেল কি, অনেক ক্ষেত্রে তাদের আর্নিং লেভেল কি, তাদের ওভারঅল এক জায়গায় যে গ্যাদার হয়েছে সেটার কমন বন্ডটা কি। যেমন এখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থীরা এখানে এক জায়গায় হয়েছে, তাদের কমন বন্ডিংটা হচ্ছে সবাই সিএসসি করতে চায়। মানে এই ধরনের কিছু কমন সূত্র খুঁজে বের করা, যেগুলো এই তোমাকে অ্যাডাপ্টেশনে হেল্প করবে। মানে তুমি যখন তাদের সাথে কথা বলছো, এইটা তোমার আগে থেকেই জানা থাকতে হবে যে এই হচ্ছে এদের কমন কিছু জিনিস। কাজেই আমি যখন কথা বলবো তাদের টোনে আমি কথা বলতে চাই, তারা যে জিনিসগুলো জানে, তারা যেগুলো জানে না। আমি মনে করো এর আগে কোনো
অন্য ভাষাভাষী কারোর সাথে কারো কাছে একটা প্রেজেন্টেশন দিয়ে এসেছি, ওই প্রেজেন্টেশনের যে ইউজ অফ ওয়ার্ডস বা কথাবার্তার স্টাইল, এগুলো কিন্তু অন্য প্রেজেন্টেশন চলবে না। আমার বর্তমান প্রেজেন্টেশনে তাদের ভাষা কীরকম, তাদের বোধগম্য হবে, সেই ব্যাপারটা আমার বোঝা দরকার। এটাই হচ্ছে অ্যাডাপ্টেশনের সেন্ট্রাল আইডিয়া। এবং এখানে যে ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি একটা ছোট অডিয়েন্সের সাথে কাজ করো, তখন কিন্তু তোমার জন্য খুব অসুবিধা নেই যে কে আছে রুমের পেছনে, সে কীভাবে আমার কি অ্যাকসেপ্ট করছে, আমার প্রেজেন্টেশন অ্যাকসেপ্ট করছে, সেটা তুমি বুঝতে পারো। কিন্তু যখন এগুলো লার্জ অডিয়েন্স হয়, বিশাল হল করে 200-300 অথবা মনে করো 1000-2000 কনসার্টগুলোতে যেগুলো দেখা যায়, সেখানে তুমি কী করবে? মানে কনসার্টের সাথে তুমি ডিফারেন্সটা হচ্ছে, এটা হচ্ছে তুমি প্রেজেন্ট করছো, কনসার্ট ইজ সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, এই প্রেজেন্টেশনের কনটেক্সটে তখন যেটা হয়, বাইরের দেশগুলোতে দেখা যায় যে প্রেজেন্টারের পাশেই একটা বড় বোর্ডের ভেতরে মেসেজ বোর্ড, যে সেটা হয় টুইট করছে অডিয়েন্স, অথবা যে কোনো টেক্সট মেসেজ পাঠাচ্ছে, যেটা তার চোখের সামনে আছে এবং সেটা দেখে সে রেসপন্স করছে অ্যাকর্ডিংলি। কারণ একেবারে শেষে অডিটোরিয়াম বা এরকম লার্জ অ্যাভিনিউ বা অ্যারেনার একেবারে শেষ মাথায় যে বসে আছে, তার কাছে তো পৌঁছানো সম্ভব না, এবং সেও যে ওখান থেকে চিৎকার করে বলবে তার প্রশ্ন বা সেটা সম্ভব না। কাজে উই হ্যাভ টু গো ফর সাম আর্টিফিশিয়াল চ্যানেলস অফ ইনফরমেশন। সেগুলো হচ্ছে ওই একটা পার্টিকুলার তুমি স্ক্রিন রাখবে, যেখানে টুইটারের মেসেজ বা যে কোনো উপায়ে অডিয়েন্সের কাছ থেকে যে মেসেজ ইলেকট্রনিক্যালি আসছে, সেগুলো দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখুন যে দুই ওয়েতে আমি অডিয়েন্সের ফিডব্যাকটা পাচ্ছি ডিউরিং দ্য টাইম অফ প্রেজেন্টেশন। দিস ইজ নট আফটার দ্য প্রেজেন্টেশন, ডিউরিং দ্য টাইম। কারণ সেই কারণেই আমার ওই অ্যাডাপ্টিবিলিটির ব্যাপারটা চলে আসছে, যে আমি এই সময়ের মধ্যে আমি চেষ্টা করছি যে আমার প্রেজেন্টেশনটা যাতে আমার অডিয়েন্স ঠিকভাবে নিতে পারে, সেই জন্য আমি যেভাবে পারা যায় আমাকে ওইভাবে চেষ্টা করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা অনেক সময় প্রেজেন্টেশনকে চমকপ্রদ করার জন্য বা চিত্তাকর্ষক করার জন্য উই ট্রাই টু ইউজ ভিজুয়াল এইডস। ভিজুয়াল এইডস কি? যে কোনো অডিও ভিজুয়াল হতে পারে, মানে তুমি হয়তো কোনো অডিও সেগমেন্ট শোনাচ্ছ, অডিও ক্লিপ শোনাচ্ছ, ভিডিও ক্লিপ দেখাচ্ছ, অথবা স্লাইডের ভেতরেই তোমার হয়তো বিভিন্ন মুভমেন্ট আছে, তুমি চার্ট দেখাচ্ছ, এইগুলোকে আমরা বলি হচ্ছে ভিজুয়াল এইডস। মজার ব্যাপার হলো যে ভিজুয়াল এইড যদি তুমি থটফুলি ব্যবহার না করো, তাহলে যে ঝামেলাটা হতে পারে সেটা হলো তোমার চেয়ে ওটা প্রধান হয়ে গেল। বেসিক্যালি দ্যাট শুড বি দ্য ব্যাকগ্রাউন্ড, ইউ শুড বি ইন দ্য ফোরগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড মানে সামনে, তুমি হবা মূল জিনিস, এটা হবে ব্যাকগ্রাউন্ড, যেটা তোমাকে সাহায্য করছে এবং অডিয়েন্সকে সাহায্য করছে। বাট ইউ ক্যানট ডু সাচ থিংস যে এইটা তোমার চেয়ে প্রধান হতে পারে, অত্যন্ত মনে করো ফ্ল্যাশিং কোনো, আমি হয়তো এখানে খুব বড় সড়ো ভিজুয়ালস ব্যবহার করছি, চেঞ্জ হচ্ছে খুব তাড়াতাড়ি, অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, ফ্ল্যাশ করছে এরকম, তাহলে দেখা যাবে যে স্পিকার বা প্রেজেন্টার ম্রিয়মান হয়ে গেছে, তাকে সে আবছা হয়ে গেছে, ওইটাই প্রধান হয়ে গেছে। সো এটা একেবারেই উচিত না। আচ্ছা, আর প্রেজেন্টেশনের মুড এবং টাইপের উপরে ব্যবহার ডিপেন্ড করবে যে তুমি কী ধরনের টেকনোলজি ব্যবহার করতে চাও। আমি যদি একটা ছোট্ট রুমের ভিতরে প্রেজেন্টেশন দিই, দিস শুড বি এনাফ। এখন আমি যদি ওইরকম 300 বা 500 বা 1000 অডিয়েন্সের সামনে আমি একটা কিছু দেখাচ্ছি, ডেফিনেটলি আই নিড এ বিগার স্ক্রিন, যেটা আমরা দেখি বিভিন্ন সময়, তাই না, যে বিভিন্ন কনসার্ট হল বা অডিটোরিয়ামগুলোতে বড় স্ক্রিন হচ্ছে, যেখানে একটা সময়ে স্পিকারের দিকে ক্যামেরা থাকছে, আবার স্পিকার যেই জিনিসগুলো দেখাতে চায়, মনে করো বিভিন্ন চার্ট, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, সেগুলো দেখানো হচ্ছে। তো তাহলে এইটার উপর ভিত্তি করে প্রেজেন্টেশনের আগে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে হোয়াট কাইন্ড অফ টেকনোলজি ইউ নিড টু ইউজ। ঠিক আছে?
আচ্ছা, এগুলো অডিও ভিজুয়াল এইডস গুলো কি হতে পারে? এই যে আমি যেটা একটু আগে বললাম যে স্লাইডস, মিউজিক, সাউন্ড, ন্যারেশন, ভিডিও ক্লিপস এবং রিয়েল এবং স্কেলড অবজেক্ট। রিয়েল অবজেক্ট হচ্ছে মানে তুমি মনে করো ছোট একটা এখানে প্রেজেন্টেশন দিচ্ছ, মনে করো তোমার বায়োলজি হিউম্যান স্কেলিটন নিয়ে আসলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে মানে 3D অবজেক্টস, মানে 3D পর্দায় 3D না, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড। আমরা তো মানে রিয়েল ওয়ার্ল্ডটাই হচ্ছে 3D, কিন্তু আমরা এখন 3D আমাদের ইসের ভিতরে ঢুকে গেছে যে এটা দিস ইজ গিভিং ইউ অ্যান ইমপ্রেশন অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে ওইভাবে এই জিনিসগুলোকে সিলেক্ট করতে হবে। এবং এটার সাথে তোমাকে আরো যে জিনিসটা বুঝতে হবে যে রুমের লেআউটটা কি। মানে তুমি এমন একটা জায়গায় তোমাকে দাঁড়াতে হবে প্রেজেন্টার হিসেবে, মাঝামাঝি জায়গায়, যেখানে এভরিওয়ান ফ্রম এভরি কর্নার ক্যান সি ইউ। লাইটিংটা ঠিক আছে কিনা, আমার মাথার উপরে কোনো লাইট নাই, অডিয়েন্সের উপরে লাইট, আমাকে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে, মানে প্রেজেন্টার থিংস আর নট রিয়েলি গোয়িং ওয়েল, এটা ভালো প্রেজেন্টেশন হবে না। আর স্পটলাইটটা নর্মালি থাকে হচ্ছে প্রেজেন্টারের, তো তাহলে তোমাকে আগে থেকে ওই জিনিসটা বুঝতে হবে সাউন্ড সিস্টেম ঠিক মতো কাজ করছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে শোনা যাচ্ছে না, এই জন্য অনেক প্রেজেন্টার করে কি প্রথমে এসে বলে am I audible at the back, আমাকে কি পিছন থেকে শোনা যাচ্ছে, ক্যান ইউ হিয়ার মি। এটা বলে সে এটার অডিয়েন্সের কাছ থেকে এক ধরনের সে অ্যাসুরেন্স আদায় করে নিচ্ছে যে ইয়াস দে ক্যান হিয়ার হিম অর হার। এইটা করতে হবে। আচ্ছা, আর এই অডিও ভিজুয়াল এইগুলোর জন্য এই বুঝি তোমরা না, যেটা আমাদেরকে সাহায্য করে, এই অডিও ভিজুয়াল এইগুলো ব্যবহার করার জন্য কিছু জেনারেল প্রিন্সিপাল আছে। সেগুলো কি? ইউজ কালার্স দ্যাট প্রোভাইড এলিভেট কন্ট্রাস্ট এন্ড মেক ইট ইজিয়ার টু রিড। আমার এই স্লাইডের দিকে দেখো, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু হালকা, আর লাইনগুলো হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? সো এইগুলোকে আমরা বলি কন্ট্রাস্ট, মানে একটার ব্যাকগ্রাউন্ডে আরেকটা যাতে ফুটে ওঠে এরকম। মনে করি এখানে যদি আমি এরকম ব্যবহার করতাম, হলুদ কালার ব্যবহার করলাম বা গোলাপি কালার ব্যবহার করলাম, তাহলে কিন্তু লেখাই দেখা যেত না হয়তো। হয়তো আমার ওই কালারগুলো খুব পছন্দ, কিন্তু আই হ্যাভ টু থিঙ্ক ইন দ্যাট ম্যানার। অথবা আমি যদি ডার্ক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি তাহলে আমাকে সাদা ব্যবহার করতে হবে, তার মানে একটার এগেনস্ট আরেকটা যাতে ফুটে ওঠে। তারপর কি যে ফন্ট সাইজ এডুকেট হতে হবে। আমার ফন্ট সাইজ একদম তাবিজ দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন আমি যদি এইটার আমার নর্মাল ফন্ট সাইজ কত, কারো আইডিয়া আছে? এটা স্যার 60 না না, সেটা তো তুমি যখন লিখছো 28 to 32। ও সরি, প্রেজেন্টেশন কার্ড থেকে বলতে আমি এমনি স্বাভাবিক কথা নরমালি, হ্যাঁ নরমালি 12 ইজ এনাফ, মোর দ্যান এনাফ। তোমার কম্পিউটার স্ক্রিনে তো 12 এ দিয়েছেন, হ্যাঁ? আপনি যখন স্যার তখন স্যার কি 12 এ দিয়েছেন স্যার? না আপনি যখন স্যার এটাকে পিডিএফ করছেন তখন যে ফন্টটা ইউজ করছেন? আমি তখন 28 ই করেছি, এবং আমি যেটা করেছি সেটা হচ্ছে যে 100% ধরে, মানে ইটাকে পুরো সেটআপটাকে 100% ধরে সেট করেছি, কিন্তু এটা হচ্ছে 28 অথবা 32 হতে পারে পর্যন্ত। মানে এই কনসেপ্ট এই কি বলবো এটাকে, যেমন উপরে যে হেডলাইনটা কিন্তু ডেফিনেটলি এর চেয়ে বেশি বড় ফন্ট হতে হবে। এখানে আমি খুব সম্ভব 34 ব্যবহার, 36 বা 34 ব্যবহার করেছি। এটা 36 হতে পারে, 40 হতে পারে, বাট আবার খুব বেশি বড় যাতে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে ডিস্টিংক্ট ফন্ট সাইজ ফর টাইটেলস এন্ড সেকশন হেডিংস। ডিস্টিংক্ট ফন্ট সাইজ বলতে বোঝাচ্ছে যে তোমার টেক্সট যেগুলো জেনারেল টেক্সট সেটা একটা হতে পারে, আর অন্য আরেকটা যখন ব্যবহার করছি, যে যদিও আমি এখানে করি না, সবগুলোই এখানে গ্যারামন নামে একটা আছে ফন্ট, ওইটা আমি ব্যবহার করেছি। কিন্তু তুমি এরকম করতে পারতে যে ওইটা একটু ডিফারেন্ট, ওইটা একটু মোটা, একটু এটাকে কি বলে বোল্ড করে এলিফ্যান্ট সাইজ
এরকম ইম্প্যাক্ট, হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো দ্যার ইজ নাথিং রং ইন ইট, কিন্তু তোমাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে দুইটা যাতে একসাথে যায়, মানে একটাকে অন্য মানে একটা আরেকটাকে নিগেট যাতে না করে, যে এটা দেখতে গিয়ে আমার ওইটা মিস হয়ে যাচ্ছে, এটা যেন না। আচ্ছা, তারপর হচ্ছে এটা ডিপেন্ড করে তুমি কতক্ষণ সময় পাচ্ছ। যদি তোমার মনে করো কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকে তাহলে স্লাইডের সংখ্যা কমে যাবে নর্মালি। আর যদি কোয়েশ্চেন অ্যান্সার সেশন একেবারেই না থাকে স্লাইডের সংখ্যা, মনে করো যদি তুমি নর্মাল রুলটা হচ্ছে যদি 20 মিনিটস হয় তাহলে স্লাইড 10-15টার বেশি হওয়া উচিত না। হ্যাঁ, যদি তোমার 20 মিনিট 10 মিনিটস হওয়া মানে কি 6-7টার বেশি হওয়া উচিত না, বা 7-8টা করো। মানে এক একটা স্লাইডে তুমি 1-1.5 মিনিটের বেশি নিবা। যদি আমি অনেক বেশি নিচ্ছি, কারণ এটা আই এম নট রিয়েলি প্রেজেন্টিং, আই এম ট্রাইং টু গেট ইট টু ইউ। স্যার 5 মিনিটের জন্য যদি ধরেন টোটাল 4টা স্লাইড ইউজ করি, ইন্ট্রোডাকশন আর মেইন বডি দুটো আর লাস্টে জাস্ট কনক্লুশন করতে পারো, তার কিন্তু এখানে একটা কথা আছে, এখানে এক একটা স্লাইডে কতগুলো পয়েন্ট থাকবে সেটার একটা স্ট্যান্ডার্ড ব্যাপার আছে। আর আমার স্লাইডগুলো তো বেশি পয়েন্ট দিতেছে, বেশি আর কি লেখা দিতেছে, লেখা বেশি দিতেছে। লেখা না, কিন্তু এখানে তোমাকে খেয়াল রাখতে হবে, যেটা আমি পরের স্লাইডে বলেছি, যে কোনো স্লাইডে পাওয়ার পয়েন্ট যখন তুমি ব্যবহার করছো, তোমার বুলেট পয়েন্ট যদি থাকে 3টার বেশি হওয়া উচিত না, নাহলে ক্লাটার্ড হয়ে যায়। ক্লাটার্ড মানে অনেক কিছু। আবার ওই বুলেট পয়েন্টগুলোর মধ্যে কিন্তু বেশি লাইন ঢোকানো যাবে না, ওখানে 2টা কি 3টা, এর বেশি না, একেবারেই না। স্যার স্লাইড বানানোর সময় আমরা কিছু বুলেট পয়েন্ট দিয়ে স্লাইড বানাতে পারি স্যার, না একটু দিও স্যার? হ্যাঁ, তুমি অন্য ধরনের, এটা তো একেবারে প্লেন স্ট্যাটিক স্লাইড, তুমি এরকম করতে পারো যে এই করতে ওগুলা। স্যার আমি বলছি ওটা আমি নিজে থেকে বলবো, শুধু বুলেট পয়েন্টগুলো দিয়ে রাখবো, আর কিছু দিব না। হ্যাঁ, সেটা কোনো অসুবিধা নেই। মানে জিনিসটা হচ্ছে কি, যে নর্মালি যেটা হয় অনেকে করে কি টেক্সট তুলে দেয়, প্যারাগ্রাফ। জি স্যার। এইটা দিস ইজ টোটালি রং। হ্যাঁ, প্যারাগ্রাফ তুমি তুলে দিতে পারো না, তুমি এখানে ওই প্যারাগ্রাফটার সামারি দিতে পারো বা সারাংশ দিতে পারো, কিন্তু তাও 2-3 লাইনের বেশি হওয়া উচিত না। ঠিক আছে স্যার। এই যে রিসেন্ট সময় স্যার একটা বিজনেসের একটা আর্টিকেল স্যার আইসিসিতে যেটা হইলো রিসেন্ট সময়, তো এটা অ্যাটেন্ড করছিলাম স্যার। তো ওনাদের ওই বিজনেস প্ল্যানিং এর যে স্লাইড তো ছিল অনেকগুলো, তো ওনারা দেখলাম শুধুমাত্র 2-1টা ওয়ার্ড লিখছে, অর্থাৎ একটা স্লাইডে শুধু পয়েন্ট আকারে মানে কি সেন্টেন্স গুলো লিখে রাখছে, এন্ড দেন উনি এক্সপ্লেইন করতেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই দিস ইজ দ্য নর্মাল ওয়ে টু গো। এইভাবে করা উচিত, মানে খুব বেশি কখনোই থাকবে না। ওই যেটা বললাম যে 2টা কি 3টা বুলেট পয়েন্ট, ওই বুলেট পয়েন্টের মধ্যে 2 লাইন কি 3 লাইন, এর বেশি না। 1 লাইন হলে সবচেয়ে ভালো। আচ্ছা, যদি অডিও ভিডিও ক্লিপস ব্যবহার করি আমরা, তাহলে কি তখন যেটা করতে হবে যে প্রথম জিনিস, ইট ইজ অডিবল ফ্রম দ্য ব্যাক অফ দ্য রুম। আচ্ছা, এখন আমরা যদি আমাদের এই 4th প্রেজেন্টেশনের কনটেক্সটে চিন্তা করি, অডিও ক্লিপ ব্যবহার করাটাই দরকার নেই। কারণ কি, আমাদের ডিউরেশন অনেক কম। মানে মনে আছে কিনা, আমরা ওই যে অবশ্যই গত সেমিস্টারে ব্যবহার করেছিলাম অডিও, আমার ভিডিও ক্লিপ আমি এমবেড করে দিয়েছিলাম স্লাইডের ভিতরে। মনে করো আমি ওবামার আমরা সবাই দেখেছি না, ওবামার স্পিচটা, ওইটা আমি এমবেড করে দিয়েছিলাম আমার ইসের ভিতরে, ঢুকিয়ে দিয়েছিলাম আমার স্লাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো তোমার আমাদের এই ছোট প্রেজেন্টেশনের দরকার নেই। যদি 15-20 মিনিটের প্রেজেন্টেশন হয়, দেন ইউ হ্যাভ দ্য লাক্সারি অ্যান্ড টাইম টু ইনকর্পোরেট দ্যাট। কিন্তু এই ছোট প্রেজেন্টেশনে এগুলোর ওইভাবে দরকার নেই। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছোট প্রেজেন্টেশনগুলো বক্তাই এনাফ তার বক্তব্য দেওয়ার জন্য। তখন আর তোমার ওগুলো আসলে কি, ওগুলো হচ্ছে তোমার বক্তব্যকে সাপোর্ট করার জন্য। কিন্তু এই 5 মিনিটের মধ্যে তুমি ওইরকম কিছু পাবা না যে তোমাকে হয়তো, এটা হতে পারে অনেক জায়গায় দেখা যায় যে তুমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছো, ওখান থেকে একটা ভঙ্গি আসে বা একটা পার্টিকুলার কেউ হয়তো এরকম একটা করলো, মানে এটা কাইন্ড অফ মেকিং ইট ফানি। কিন্তু
জিনিসটা যেটা হচ্ছে যে তোমার যখনই তুমি এটা ব্যবহার করছো, ইট ইজ অ্যাকচুয়ালি বিকামিং ডিস্ট্রাক্টিভ। এটা তোমাকে ডিস্ট্রাক্ট করছে, হ্যাঁ, তোমার অ্যাটেনশন অন্যদিকে নিয়ে যাবে। তার চেয়ে ইজ বেটার নট টু ডু। আচ্ছা, এই যে এইখানে ওই জিনিসগুলো বলছিল যে লিমিট বুলেট পয়েন্টস টু 3 or 4 পার স্লাইড। 3-4টা বেশি না। বুলেট পয়েন্ট মানে এই যে দেখো এখানে আছে কিন্তু 6টা, ঠিক আছে, কিন্তু এটা স্পেশাল কারণ এটা আমি প্রেজেন্টেশন দেওয়ার স্বার্থে তৈরি করি। আচ্ছা, limit each point to no more than 2 or at most 3 lines per line. 3 lines of text. ওই বুলেট পয়েন্টের ভিতরে এখানে দেখো কোনোটাতে কিন্তু 2 এর বেশি না, ঠিক আছে। আচ্ছা, ensure images are legible from the last row of the room and convey the intended content. তুমি যে ইমেজটা ব্যবহার করছো, যে ছবিটা ব্যবহার করছো, সেটা এমন হতে হবে পরিষ্কারভাবে বোঝা যায় পিছন থেকে। হ্যাঁ, তার মানে কি তোমাকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে। আমি গুগল থেকে একটা ইমেজ পছন্দ করে নামালাম, কিন্তু সেটা হয়তো ছোট একটা ইমেজ বা একটু ব্লার্ড হয়ে আছে। নো, দ্যাটস নট গোনা ওয়ার্ক। রেজোলিউশন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, রেজোলিউশন নষ্ট হয়ে গেছে, কিন্তু তোমাকে কারেক্ট রেজোলিউশন। আবার এমন বড় ইমেজ নামালাম যেটা আমার পুরো নিয়ে নিচ্ছে, এগুলো চিন্তা করতে হবে। আচ্ছা, ensure animations and transition do not distract. তুমি পাওয়ার পয়েন্টে তো বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, অ্যানিমেশন আছে, এগুলো করতে গিয়ে যাতে তুমি ফেড হয়ে না যাও। তুমি মানে যে প্রেজেন্টার, ওখানে ওইটা দেখে ওইটার চমৎকারিত্ব দেখে সবাই ওই দিকে তাকিয়ে আছে। এই দিস শুড নট হ্যাপেন। ensure chart scales do not mislead. এটা হচ্ছে কি কোন ধরনের ইনস্ট্রাকটিভ প্রেজেন্টেশনের ক্ষেত্রে তুমি যে চার্ট ব্যবহার করছো, এই চার্টটা যদি তুমি দেখাতেই চাও তোমার অডিয়েন্সকে, এটা স্কেলটা সম্বন্ধে তোমার আইডিয়া থাকতে হবে, যে স্কেলটা যাতে সঠিক তথ্য প্রজেক্ট করে। টেস্ট অডিও ভিজুয়াল এইডস ইন অ্যাডভান্স। তুমি প্রেজেন্টেশন দিতে গিয়ে দেখো যে তোমার ভিডিও চলছে না। নো, দ্যাট শুড নট হ্যাপেন। তোমার অডিও ভিডিও ক্লিপ আগে থেকেই চেক করে নিতে হবে। এবং ওইটাতে কি হয় যে ওই যে ট্রেন অফ থট নেমে যায়, ট্রেন অফ থট ভেঙে যায়। যে মানে অডিয়েন্স হয়তো একভাবে চিন্তা করছে, কিন্তু যখনই একটা ডিস্ট্রাকশন, আমি আমার প্রেজেন্টেশন বাদ দিয়ে ব্যস্ত হয়ে গেলাম ওটা ঠিক করতে। সো ওই যে ট্রেন অফ থট বলতে বোঝাচ্ছে যে চিন্তার যে সূত্রটা ওটা কেটে যায়, এবং দিস ইজ নট গুড ফর ইউর প্রেজেন্টেশন। আচ্ছা, তারপরে আরেকটা যেটা ব্যাপার যে তোমার যখন তুমি প্রেজেন্টেশনে দিচ্ছ, তখন তোমাকে এক ধরনের ফেক হলেও তোমার একটা এনার্জি, একটা এনথুজিয়াজম, হাস্যোজ্জ্বল, একটু ওয়ার্ম, এইরকম একটা পশ্চাৎ তোমাকে একটা এইরকম একটা রাখতে হবে। হ্যাঁ, মানে তাহলে তুমি ইউ ক্যান কিপ ইউর অডিয়েন্স উইথ ইউ। আচ্ছা, অ্যাপ্রোচ ইউর প্রেজেন্টেশন লোকেশন ওয়াকিং স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি। তুমি যখন মনে করো তোমার নাম অ্যানাউন্স করেছে, তুমি অডিয়েন্স থেকে উঠে স্টেজে আসবা বা বাইরে থেকে আসলা বা স্টেজের বাইরের যে উইংস থেকে আসলা, তখন যেন তোমাকে দেখে মনে হয় যে এই লোকটা কনফিডেন্ট, এই লোকটা জানে হোয়াট হি অর শি ইজ ডুইং। মেয়েদের ক্ষেত্রে যে মানে তার মানে কি ইউ ক্যানট স্লাউচ মানে কুজো হয়ে রাখা, বা তুমি দেখে মনে হচ্ছে খুব টায়ার্ড, তাহলে তোমার অডিয়েন্স বলবে যে এই টায়ার্ড লোকের কাছ থেকে আমি কি শুনবো, বা অসুস্থ। তো এই ধরনের কোনো ইমেজ প্রজেকশন দেওয়া যাবে না। আচ্ছা, convincingly focusing your attention on key points by emphasizing them with all of your body. আচ্ছা, এটা কি? তার মানে তুমি যখন কোনো কিছু প্রেজেন্ট করছো, যেই জায়গাগুলোতে জোর দেওয়া দরকার, দেখেছ আমি আমার হ্যান্ড জেস্টার ব্যবহার করছি, যে যেই জায়গাগুলোতে জোর দেওয়া দরকার, তার মানে তোমার মনে ওই জিনিসটাই হয়ে গেছে, পুরো টেক্সটের মধ্যে থেকে কিছু কিছু জিনিস জায়গায় জোর দেওয়া দরকার, সেগুলো তুমি হ্যান্ড জেস্টার, তোমার এক্সপ্রেশন, তোমার আই কন্ট্যাক্ট, এইগুলোর মাধ্যমে তুমি এইগুলোর উপরে দিতে পারো, জোর দিতে পারো। ঠিক আছে, এটা তুমি হয়তো হাইলাইটও করে রেখেছো এখানে, অথবা বোল্ড করে রেখেছো, বাট যখন তুমি তোমার অডিয়েন্স সেটা দেখছে এবং তোমার মুখ থেকে ওটার উপর একটা
স্পেশাল এমফেসিস দেখছে, ইট ইজ বিং কম্বাইন্ড ইনটু এ পজিটিভ মেসেজ। ঠিক আছে, তো এই জিনিসটা। আর যখন তুমি এই যে এখানে বলছি আমরা ভোকাল টুলস ব্যবহার করার কথা বলছি, যখন তুমি দেখছো যে তোমার অডিয়েন্সের মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, তখন তুমি তোমার ভয়েস একটু বাড়িয়ে দাও বা একটু এক জায়গায় একটু ইন্টেনশনাল পজ নাও, যাতে করে তার এইটা অ্যাটেনশনটা হাসির গল্প বা জোকস বলার সময় স্যার বড় স্পিচগুলো আছে যে হ্যাঁ আমরা তো এতক্ষণ অনেকক্ষণ তথ্য কথা শুনলাম, এখন আসুন একটা বাস্তব উদাহরণ দেখা যায়, তখন তুমি একটা হাসির একটা কিছু বললাম, সো দেন দে কাম ব্যাক টু ইউ এগেন। আচ্ছা, আর আরেকটা যেটা ব্যাপার অনেকেই করে কি লিখে নিয়ে আসে, যখন খুব আলংকারিক বাক্য লিখে নিয়ে আসে, যেটা একেবারেই উচিত না। যে তুমি যখন বলবা শর্ট সিম্পল সেন্টেন্স ব্যবহার করে কথা বলবা, যাতে এটা এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। আর যখন তুমি একটা পার্টিকুলার, এটা অবশ্য ছোট অডিয়েন্সের ক্ষেত্রে কাজ করে, যে তুমি যখন তোমার অডিয়েন্সকে একটু মনে হচ্ছে সে একটু ঝিমিয়ে গেছে বা তখন তুমি করো কি তার কাছে চলে যাও, কাছে চলে গিয়ে বা তার এমন তাকে একটু স্পেশাল অ্যাটেনশন দাও, দেন সে আবার ওই কানেকশনটা রিবিল্ড করে ফেলে। এগুলো হচ্ছে ট্রিক। আর work the audience to ponder over items being discussed. People are more energized when they have to engage their brains. আচ্ছা, এই এনগেজিং ব্রেইনকে এনগেজ কিভাবে করবো? অভিজিৎ, ব্রেইনকে এনগেজ করতে হবে, কারণ আমি টুলসগুলো ব্যবহার করছিলাম যেগুলো কাজ করছে না। অভিজিৎ ঠিকই না, সে তো বুঝতেই পারছি, কিন্তু মানে জিনিসটা হচ্ছে যে এগুলো জরুরি আমাদের বোঝা। মানে আমি তোমাদের কাছ থেকে এই 5 মিনিট বা 10 মিনিটের প্রেজেন্টেশনে এই জিনিসগুলো আশা করব। হ্যাঁ, আমি তোমাদেরকে একেবারে 100% ডেলিভার করবে সেই জিনিসটা চাচ্ছি না বা সেই জিনিসটা আশা করছি না, কিন্তু কিছুটা হলেও তো আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন ওয়ার্ক ইয়োর অডিয়েন্স, এটা কিরকম ব্যাপারটা কি? যে অডিয়েন্স মনে করে একটু ঝিমিয়ে গেছে, তখন তুমি করো কি, দিস ইজ এ ট্রিক। অডিয়েন্সকে একটা কোশ্চেন জিজ্ঞেস করো যে আপনাদের কি মনে হয়? আচ্ছা, দেখি তো আপনারা কয়জন এটা মনে করেন, দেখি আপনাদের হ্যান্ডস দেখি। আমাদের তো সারা যখন জিজ্ঞেস করে কেউ সারা না না, সেটা তো কাইন্ড অফ নি, কিন্তু নর্মালি ওয়ান অফ দ্য ট্রিক। হ্যাঁ, যে অথবা ওই ধরনের কার কার এখন ঘুম পাচ্ছে, যাও মুখ ধুয়ে আসো। তো এই যে মানে সোজা কথা কি, অডিয়েন্সকে তুমি এই যে তোমাদের এখন যেই সময় আমরা ক্লাসটা নিচ্ছি, it is really the drudging time of the day. লাঞ্চের পর একটু কার্বোহাইড্রেটের প্রভাব আসছে, একটু ধুলো লাগছে, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে সবচেয়ে টাফ টাইম। এখন তোমার উপরে যদি চয়েস থাকে যে তুমি কোন সময়টা সিলেক্ট করবে তোমার প্রেজেন্টেশনের জন্য, মানে আমি বলছি যে মনে করো সিরিজ অফ প্রেজেন্টেশন চলছে এবং তোমাকে বলে যে আপনি কোন সময় দেবেন, অলওয়েজ গো ফর দি মর্নিং সেশন, অলওয়েজ ফার্স্ট টাইম। হ্যাঁ, কারণ তখন লোকদের একটু বেশি অ্যালার্ট থাকে, তখন তোমারও এনার্জি ভালো থাকবে, তোমার প্রেজেন্টেশন উইল গো ফাইন। কিন্তু এই যে আফটার লাঞ্চ, এইটা হচ্ছে খুব ক্রিটিক্যাল পিরিয়ড। এখানে খুব তোমাকে হয়তো মর্নিংয়ে যে পরিমাণ ট্রিক্সের আশ্রয় নিতে হতো, এখানে আরো বেশি নিতে হবে। আমি হয়তো এখন 2টা স্লাইড বলার পরে একটা জোকস বলতে হবে আমাকে, তোমাকে হাসানোর জন্য বা তোমাকে অ্যালার্ট রাখার জন্য, which is not always possible. Using effective communication technique, এই যে এখানে মানে এই জিনিসটা বলছে যে বারবার এখানে কিন্তু কিছু কিছু পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু ওইটা হচ্ছে কি যে এটাকে যখন আমরা পুরো দৃষ্টিতে দেখছি, ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? ইমোশনকে ধরতে পারা এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারা, মানে এটাকে ইন্টেলিজেন্টলি ব্যবহার করা, ইমোশনটাকেই অডিয়েন্স এবং
আমার নিজের ইমোশনটাকে ইন্টেলিজেন্টলি ব্যবহার করা। আমি হ্যাঁ অডিয়েন্সের কাছ থেকে মনোযোগ চাইছি, অডিয়েন্সের কাইন্ডনেস চাইছি। আমি কি এখানে বসে ভেবে করে কানবো না, কিন্তু আমি এমন একটা স্টোরি বলছি হয়তো অডিয়েন্সের মন ভিজে গেল একেবারে। এই ধরনের এই ব্যাপারগুলো হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। তাহলে পরীক্ষায় যদি এরকম কোনো প্রশ্ন আসে, হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স, গিভ an example, তখন কি বললাম? আমি এর মাধ্যমে দুইটা কাজ করছি, একটা হচ্ছে তোমাদেরকে কোশ্চেনের স্যাম্পল দিচ্ছি, আর একটা হচ্ছে তোমাদেরকে এনগেজ করছি। কি বলবো বলো? না সেটা ঠিক আছে, স্টোরি তুমি বলতেই পারো, কিন্তু সেটার সাথে তোমার ইমোশনাল টাচ থাকতে হবে। এইটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, মানে ইন্টেলিজেন্টলি ইউ আর ইউজিং ইয়োর ইমোশনস। ঠিক আছে? আচ্ছা, বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। কনসাইজ মানে হচ্ছে একেবারে এক্স্যাক্টলি যেটা দরকার সেটাই বলছো, বাড়াবাড়ি কিছু না। আচ্ছা, তারপরে বি মাইন্ডফুল অফ নন ভার্বাল কমিউনিকেশন ফ্রম দ্য অডিয়েন্স। তোমাদের যেমন বডি ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু বলছি, ঠিক আছে? তার মানে কি হচ্ছে আমি ভাবলাম যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তার মানে তোমাদের ভার্বাল কিউ, ভার্বাল ইঙ্গিতগুলো ধরতে হবে। প্রেজেন্টারদের ওই ব্যাপারে সচেতন থাকতে হয় যে আমার অডিয়েন্স তার বডি ল্যাঙ্গুয়েজ কি সেটা তো বোঝা যাচ্ছে যে সে কি আসলে মনোযোগ দিচ্ছে না দিচ্ছে না। আচ্ছা, ওয়াচ ইউর টোন, ডেফিনেটলি, কারণ এটা আমার অস্ত্র। সেটা যদি আমি ঠিক মতো ব্যবহার না করতে পারি, এই লাভ নাই আমার প্রেজেন্টেশন। প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং। অডিয়েন্সকে আমি কোশ্চেন করছি, অডিয়েন্স একটা কিছু উত্তর দিল, আমি এটা হোয়াটএভার, মানে কোনো পাত্তা দিলাম না, আমি আমার নিজের মতো না, এটা করা যাবে না। ইউ হ্যাভ টু শো টু দি অডিয়েন্স ইভেন ইফ ইউ ডোন্ট মিন ইট। যদি তুমি এটা মনে নাও করো, তাও ইউ হ্যাভ টু make sure that the audience thinks that yes, he is actively listening to us. এই জিনিসটা and show open positive body language to keep your mind focused. Or body language-টাই হবে enthusiastic, যে হ্যাঁ আমি একটা কাজ করছি, এটা একটা কাজের মতো কাজ হচ্ছে, this is not something আমি মানে অনিচ্ছা করে বলছি। মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ হবে, নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ থাকবে না। নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে তুমি বিরক্ত, তোমার ইমোশনলেস চেহারা, অথবা হাত ওইরকম চলছে না, পশ্চার ভালো না, এগুলো হচ্ছে নেগেটিভ। এই জিনিসগুলো চলবে না। আচ্ছা, আমাদের যেটা আছে এই তো শেষ স্লাইড, মানে দুইটা স্লাইড আমরা অলমোস্ট। তাহলে ইফেক্টিভ কমিউনিকেশন যেগুলো স্টোরি টেলিং এর সাথে আসতে পারে, হিউমার, জোকস, ফানি অবজারভেশন, এগুলোকে মাঝে মাঝে tell a story, যে what kind of characters your audience would find interesting and persuasive. আমি এখন মনে করো নার্ডদের সামনে কথা বলছি, ঠিক আছে? আমি যদি এখন কোনো কমেডিয়ান সম্বন্ধে বলি, they are not going to like it. আবার এটা উল্টাটাও হতে পারে, যে সবাই একটু ফানি জিনিস পছন্দ করে, কমেডি পছন্দ করে বা এই পছন্দ করে। আমি এখন খুব সিরিয়াস কোনো ক্যারেক্টারের গল্প শুরু করলাম, যে মনে করো হাজি মহসিন কেমন লোক ছিলেন, ঠিক আছে? সো ইটস নট গোনা বাজ। তো কাজে ওই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, স্টোরিটা ইন্টারেস্টিং এবং পারসুয়েসিভ হতে হবে। ইউজ ভ্যারাইটি। ভ্যারাইটি মানে কি হিসাবে, যে মনে করো এটা অবশ্য লম্বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে ভালো কাজ করে। অল্টারনেট বিটুইন স্লাইডস, ভিডিওস অ্যান্ড অ্যাক্টিভিটিস। তোমার স্লাইড নিয়ে তুমি দিলা, কথা বললাম, তারপর করলে কি অডিয়েন্সকে একটা কিছু কাজ করতে দিলাম, তারপরে আবার হয়তো আরেকটা ভিডিও দেখালে। এগুলো নর্মালি কোথায় কাজ করে? ওয়ার্কশপগুলো। ওয়ার্কশপ বুঝি আমরা, ওয়ার্কশপ কর্মশালা। প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে ঠিকই, বাট ওইখানে তোমাকে একটা জিনিস শিখিয়ে নেওয়া হচ্ছে, তোমাকে কিছু কাজ করিয়ে নিয়ে এই ব্যাপারটাকে, তার প্রেজেন্টেশনের ব্যাপারটাকে কমপ্লিট করা হচ্ছে। ওগুলো জায়গায় এই ল্যাব টেস্টে ওয়ার্কশপ বলতে পারি, ল্যাবে যে প্র্যাকটিসগুলো চলছে বলতে পারো, কিন্তু এখানে প্রেজেন্টেশন যদি না থাকে তাহলে ওয়ার্কশপ না। নর্মালি ওয়ার্কশপে যেটা হয় যে
যারা অ্যাটেন্ডি বুঝিত না, যারা পার্টিসিপেট করছে তাদেরকে দিয়ে কিছু কাজ করিয়ে নিয়ে তাদেরকে দেওয়ার প্রেজেন্টেশন। মনে করেন তোমাদের সবাইকে আমি কয়েকটা গ্রুপে ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে কিছু কাজ করালাম, করিয়ে বললাম যে গ্রুপের একজন এসে সামনে বলো তোমরা কী কাজ করলাম। সো ওয়ার্কশপের ব্যাপারটা কিন্তু এভাবে কাজ করে। আচ্ছা, break it up, keep the presentation short and sweet by splitting it into multiple parts. আমি যেটা এখানে করতে পারলাম না, আমি করতে পারছি না ওই কারণেই যে এটা তো একটা টিচিং সেশন, সেই কারণে। কিন্তু নর্মালি দেখা যায় যে অল্প মানে 4-5টা স্লাইডের কথা বলে তাতে তুমি একটা কিছু স্টোরি নিয়ে আসো, এটা কেস স্টাডি নিয়ে আসো, কিছু অ্যাক্টিভিটিস দাও এইভাবে। এবং এগেন দিস ইজ ফর লঙ্গার প্রেজেন্টেশন, ছোট প্রেজেন্টেশন এগুলো করা যাবে না, মানে ইট উইল নট ওয়ার্ক অ্যাট অল, ঠিক আছে? Use this celebrity factor, share a fun or relevant anecdote about a celebrity known to the audience. এখানে এমন কোনো সেলিব্রিটির কথা বলা যাবে না যে তোমাদের পরিচিত না, তোমার পরিচিত কোনো সেলিব্রিটিকে নিয়ে তার মনে করো একটা এক্সাম্পল তোমার প্রেজেন্টেশনের কাজে লাগিয়ে ফেললাম, এইটাকে আমরা বলছি হলো সেলিব্রিটি ফ্যাক্টর। বুঝা গেছে? Last one, reflecting on this session to identify areas for improvement. এটা হচ্ছে ফিউচার ওয়ার্ক। অনেক সময় বলে না যে কোনো আর্টিকেলের শেষে থাকে যে ফিউচার প্রসপেক্টস, মানে ভবিষ্যতে আমরা কী করবো। এটা হচ্ছে ওইরকম যে তুমি প্রেজেন্টেশনের সময় যে তোমার পারফরমেন্স এবং দি রেসপন্সেস অফ ইয়ার অডিয়েন্স এগুলোকে মনে রেখে তোমার শর্টকামিংসটা তুমি বের করবা এবং এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবা। আর যদি এবং এটার সাইনও আছে, যদি এটা সাকসেসফুল অডিয়েন্স, যদি প্রেজেন্টেশন তোমার সাকসেসফুল হয় তো অডিয়েন্স উইল বি ইলেটেড মানে হচ্ছে উৎসাহিত, উল্লসিত, এরকম মানে তারা খুব চমৎকার জিনিস দেখেছে এইটা, এবং চেয়ার করবে, যেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে। আচ্ছা, আর নিজের ইনটিউশনটা আছে। ইনটিউশন বুঝি আমরা, ইনটিউশন কি? ইনটিউশন সহজাত বৃত্তি, মানে তুমি নিজে দেখে বুঝতে পারছো, কমন সেন্স দিয়ে বুঝতে পারছো যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই এরকম করে আসছে বা এরকম করে আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে না আমার প্রেজেন্টেশন আসলে মোটামুটি খুব বেশি যায়নি। হ্যাঁ, এইটা হচ্ছে, এগুলো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দেখে। আমি তো ওকে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে বলি না, ইউ আর ফ্রি টু সিট লাইক দ্যাট। হ্যাঁ, তো আর কি হচ্ছে, অ্যাজ ফর ইউ ক্যান view your recorded presentation and ask for constructive comments from mentors and experts. Mentors, আমি মানে তোমাদের ক্ষেত্রে, or expert মানে যারা তুমি রেকর্ড করে তাদের কাছে দিচ্ছ। এখন আমাদের হাতে এই সেমিস্টারে সময় ছিল না, যদি সময় থাকতো আমি আমার যেটা প্ল্যান ছিল আমি থার্ড প্রেজেন্টেশনটা তোমাদেরকে রেকর্ড করিয়ে পোস্ট করাতাম। হ্যাঁ, আমরা একটা রেকর্ড করব না, একটা তো করবে, কিন্তু সেটা ফিডব্যাকটা তো আর আমি তো দিতে পারছি না। ফিডব্যাকটা যাবে হচ্ছে মার্কসের আদলে, কিন্তু সেটা হয়তো রিয়েল ফিডব্যাক হচ্ছে না তোমার কাছে। মানে তুমি এটা দেখে তো আর বলতে পারবে না যে তুমি হয়তো একটা ওভারঅল সিনারিও পাবা যে ও আচ্ছা আমি 20-এ 16 পেয়েছি, দিস ইজ গুড, 20-এ 10 পেয়েছি, তার মানে আই হ্যাভ টু গো আ লং ওয়ে। তো এই ব্যাপারগুলো আমি যদি তোমাকে পিন পয়েন্ট করে বুঝাতে পারতাম যে এই জিনিসগুলো কি করতে হবে, কিন্তু আমি হয়তো একটা চেষ্টা নিচ্ছি যে থার্ড প্রেজেন্টেশনটা রেকর্ড করবো আমি তোমাদের সবাই, যাতে করে ওইটা দিয়ে আমরা ওইটা যদি ঠিক সময় মতো পাই তাহলে আমরা ওইটা দিয়ে হয়তো করতে পারবো যে হ্যাঁ এই ইন জেনারেল যে ফ্যাক্টরগুলো সেগুলো ইমপ্রুভ করা দরকার। এটা আমার ইচ্ছা আছে, আমি জানি না কতখানি করতে পারবো। ওকে, সো দ্যাটস ইট ফর নাও। এখন আমরা প্রেজেন্টেশন